আসসালামু আলাইকুম গাইস, আপনাদের কাছে আজকে চলে এলাম সুন্দর একটি পরিবেশ থেকে। আপনারা জানেন যে কিছুদিন ধরে এখানে ওয়েদারের যে একটা কি বলে যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে এখানে খুব বেশি পরিমাণে ওয়েদার খারাপ হবে এবং খুবই স্নোফল হবে। সো সুন্দর একটি স্নোফল এনজয় করতে থাকুন। এবং আজকে যে বিষয়ে আপনাদেরকে একটি বিস্তর ডিসকাশন করতে যাচ্ছি সেটা হচ্ছে মূলত আপনার এমরেস বা এমআরইএস কোর্স, যেটা সে বিষয়ে। এখন এমআরইএস হচ্ছে বর্তমানে হট টপিক এবং আমি প্রায় প্রত্যেকটা ভিডিওর কমেন্টে দেখি এই বিষয়টা সম্পর্কে সবাই জানতে চায়। জাস্ট বিকজ এখনও মাস্টার্সের শুধুমাত্র এই একটা জায়গাতেই আপনার স্পাউস আনা যাচ্ছে। এখন আপনি 27-28 বছর বয়সে মাস্টার্স করবেন, বিবাহিত হয়ে থাকলে ডেফিনেটলি আপনার স্ত্রীকে আনতেই হবে সাথে, তাই না? তো এটা খুব ইম্পর্টেন্ট। সো চলেন একটু শুরু করা যাক, আমরা আসলে বেশি একটা সময় নষ্ট না করে এনজয় করতে থাকুন ভিউজ। এবং দেখছেন আমার ভিডিও দেখলে কত সুবিধা, সব কিছু দেখা যায়, একটা লাইক দিয়ে দিন। সো আলটিমেটলি এমআরইএস কোর্স জিনিসটা আসলে কী এবং এটা দিয়ে কী করতে হয় দেখেন। এখানে মাস্টার্স দুই ধরনের হয়, বাংলাদেশেও সেম। একটা হচ্ছে আপনার টট মাস্টার্স, একটা হচ্ছে আপনার রিসার্চ বেসড মাস্টার্স। তো এখানে এমআরইএস যে বিষয়টা, এটা জাস্ট হচ্ছে আপনার রিসার্চ বেসড মাস্টার্স। দ্যাট মিনস আপনি এখানে যেটা করবেন সেটা হচ্ছে আপনার নর্মাল টট মাস্টার্সের ক্ষেত্রে যেটা হচ্ছে ডিজার্টেশন দিয়ে দিলেন এবং আপনার এর পরবর্তীতে রেজাল্টটা চলে আসলো, বা আপনার যে অ্যাসাইনমেন্ট বেসড ওয়ার্কগুলো থাকে সেগুলোর উপর রেজাল্ট হয়। আপনার এমআরইএসের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু তা না। ব্যাপারটা হচ্ছে আপনাকে একটা থিসিস লিখতে হবে, যেটা 25,000 ওয়ার্ড থেকে শুরু করে 40,000 ওয়ার্ডের মধ্যেও হতে পারে। এটা ইউনিভার্সিটি ভ্যারি করে যে আপনার কত ওয়ার্ডের মধ্যে মূলত লিখতে হবে। অনেকে আছে যে থাম্বনেল দেখেন, তাই না? থাম্বনেলসের মধ্যে অ্যাকচুয়ালি এখানে দেখবেন একপাশে একটা রিসার্চ প্রপোজাল এবং রাইট সাইডে একটা আপনার আমি পোস্টার দিয়েছি। এই দুটো কিন্তু আমি ICME 2023 যেটা হয়েছিল বাংলাদেশে, সেখানে নিজে প্রেজেন্ট করেছিলাম। এটা আমার নিজের পেপার। সো ইটস নট ইজি, হ্যাঁ আমি জানি সেটা। জ্ঞানী মানুষের ইউটিউব চ্যানেল দেখলে একটু আপনাদের উপকার হবে, সেটাই স্বাভাবিক। এবার আসেন, এখানে মূলত কী ফ্যাক্টরসগুলো থাকে এই বিষয়ে আমাদেরকে একটু জানা দরকার। তার আগে আপনি এমআরএস এবং এমএসসির মধ্যে যে ডিফারেন্সটা আছে একটু জেনে নিন। যেমন ধরেন, একটা তো বললাম আপনার, একটাতে হচ্ছে ডিজার্টেশন হবে এবং আরেকটাতে হচ্ছে আপনার কোর্স ওয়ার্ক হিসেবে আপনার তৈরি করতে হবে হচ্ছে আপনার থিসিস, সেটা। এরপর হচ্ছে আপনার যে জিনিসটা থাকে এখানে থিসিসের সাথে সাথে ভাইভাটা হবে, থিসিস ডিফেন্স যেটাকে বলা হয়। এবং আপনার এমএসসি ক্ষেত্রে তো এক্সাম হচ্ছেই, কোর্স ওয়ার্ক হচ্ছে, ডিজার্টেশন হচ্ছেই, ওই ক্ষেত্রে কোনো ঝামেলা নেই। আর রিসার্চ কম্পোনেন্ট যেটা না, এমআরইএস এর ক্ষেত্রে আপনার যে জিনিসটা লাগবে সেটা সিগনিফিক্যান্ট রিসার্চ কম্পোনেন্ট, মোর দ্যান 50% পর্যন্ত। বা যেটা হচ্ছে এমএসসির ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার 30 থেকে 50% একটা হলেই হচ্ছে। ওইখানে আপনার রিসার্চ নিজের করার লাগে কম, আপনার ডিফারেন্ট জায়গা থেকে আপনার হচ্ছে কী বলে সেটাকে রেফারেন্স এনে দিতে হয়। সো এটা হচ্ছে ফ্যাক্ট, হ্যাঁ। এখন এমআরএস কোর্স যেটা আছে সেটা দেখে কিছু কিছু জিনিস আপনার মাথায় রাখতে হবে। এটা গবেষণা ভিত্তিক ডেফিনেটলি। সো আপনার রিসার্চ ওরিয়েন্টেড কাজ করতে হবে। যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য এটা বেশি প্রেফারেবল। যারা অন্যান্য সাইড থেকে এসেছেন তাদের জন্য কোনো সমস্যা নেই। এটা বিদেশ বা এটা বাংলাদেশ না। সো এর কোনো সমস্যা নেই, আপনি করতে পারবেন। এখানে সময় হচ্ছে মূলত 1 বছর ফুল টাইমের ক্ষেত্রে, আর পার্ট টাইমের ক্ষেত্রে 2 বছর। আপনার 1 বছর যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে যেটা হয় 9 মান্থস হচ্ছে আপনার টট কোর্সটা শিখবেন আপনার সুপারভাইজারের সাথে। আর যদি 2 বছরের কোর্সটা হয়, 1 বছর আপনি টট কোর্স শিখবেন, তারপর হচ্ছে বাকি 1 বছর লেখার সময়। আর নর্মাল 1 বছরের ক্ষেত্রে যেটা হয়, পরবর্তী 3 বছর হচ্ছে 3 মাস সরি, সেটা হচ্ছে আপনার থিসিসটা লেখার সময়। আর যাদের হচ্ছে ডক্টর করার ইচ্ছা আছে, মানে পিএইচডি করার ইচ্ছা আছে না, তাদের জন্য হচ্ছে এইটা ওয়ান অফ দ্য বেস্ট চয়েসেস আমি বলবো। নামের আগে ডক্টর সবাই লাগাইতে পারেন, আর পিএইচডি কোর্স যে সবার জন্য ডেফিনিট তাও না। আপনার যদি পিএইচডি করার ইচ্ছা থাকে আপনি এমআরইএসটা করতে পারেন। যেমন ধরেন আমার প্ল্যান আছে, যদি বাই এনি চান্স আল্লাহ তালা তো বলতে পারেন, আমি যদি ধরেন যে পিএসডাব্লিউটা নেওয়ার আমার খুব একটা ইচ্ছা নেই। ইচ্ছা হচ্ছে সরাসরি আমি যে কোম্পানিতে জব করতেছি তাদের কাছে একটি স্পন্সরশিপ নিয়ে নেওয়া, বা বাই এনি চান্স যদি স্পন্সরশিপটা নিতে না পারি সেই ক্ষেত্রে আমি হয়তো বা পিএইচডাব্লিউ নিয়ে তারপরে এমআরইএস কোর্সের দিকে আবার ঝুঁকে যাব। ইউকে কি ছাড়া যাবে নাকি ভাই? ইউকেতে থাকতে হবে। সো এটা হচ্ছে ফ্যাক্ট। এখন এন্ট্রি রিকোয়ারমেন্টসের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু জিনিস থাকে। আপনার একটা রিসার্চ প্রপোজাল আছে না, যদি দেখাতে পারেন সেটা হচ্ছে খুবই ভালো। যেমন আমি এই ক্ষেত্রে খুব বেশি মানে অ্যাডভান্স আছি এখন পর্যন্ত, কারণ আমার হচ্ছে একটা রিসার্চ প্রপোজাল ছিল এবং ওইটা নিয়ে এখনও কাজ চলছে। এই জন্য দেখবেন আমি ওইখানে যে আমার সুপারভাইজার স্যার ছিল তানভীর স্যার, ওনার মূলত এখনও কাজ চলছে আর কি, ডিটেলসে গেলাম না। সো এটা হয়তো বা আমরা চেষ্টা করবো যে হয়তো পাবলিশ করার জন্য, পাবলিশ না করলেও সমস্যা নেই যেহেতু অলরেডি কনফারেন্স পেপার দিয়ে দিয়েছি। সো
এটা হচ্ছে ফ্যাক্ট। এখন এমআরএসের ক্ষেত্রে কী কী করতে হবে, আপনি কীভাবে অ্যাপ্লাই করতে পারেন সেটা জানতে হবে। যেমন আপনার বিশ্ববিদ্যালয় এবং কোর্স নির্বাচন করতে হবে, আপনি কোন বিশ্ববিদ্যালয়ে আসতে চাচ্ছেন, কোর্সটা কী হতে পারে সেই বিষয়টা। সো দেখবেন কোন কোন বিশ্ববিদ্যালয় আপনি এমআরএসটা অফার করছে। অলমোস্ট ইউকে সবগুলোতেই রিসার্চ বেসড আছে, বিপিপি ইউনিভার্সিটিতে নাই, কারণ ওরা হচ্ছে রিসার্চ বেসড কাজ করে না, ওরা টট মাস্টার্সই করে। তারপর হচ্ছে আবেদন প্রক্রিয়া ক্ষেত্রে আপনার ওয়েবসাইট থেকে দেখবেন এক এক ইউনিভার্সিটি এক এক মোস্ট অফ দ্য কেসেস আবেদন প্রক্রিয়া সেম। আপনি এজেন্সির মাধ্যমে করতে পারবেন, কোনো সমস্যা নেই, ফর্ম ফিল আপ করতে হয়। বাট যে জিনিসটা আছে রিসার্চ প্রপোজাল, সেটা আপনার অবশ্যই দিতে হবে। এবং আপনার রিসার্চ প্রপোজালটা আপনার ওইখানকার যে সুপারভাইজাররা আছে বা কমিটি আছে ওরা দেখবে, চেক করবে, তারপর হচ্ছে দেবে। বাই দ্য ওয়ে, সুন্দর না ব্যাপারটা? বানায় রাখছে কি দেখছেন? সো ওরা করবে, করার পর সুপারভাইজাররা যখন দেখবে যে হ্যাঁ আপনার ঠিক আছে, তারপর হচ্ছে ওদের কিছু গাইডস আছে যে ওরা দেখবে যে না আপনার রিসার্চ প্রপোজালটা হচ্ছে অ্যাকসেপ্টেবল, অনলি দেন আপনি হচ্ছে এমআরএস কোর্সের জন্য নিজের নাম ইনক্লুড করতে পারবেন। এরপর হচ্ছে ডকুমেন্টের ক্ষেত্রে আপনার জানেন নর্মালি যেটা হয়, অনার্সের সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট লাগবে, তারপর হচ্ছে আপনার রিসার্চ প্রপোজাল লাগবে, পাসপোর্ট আইডেন্টিফিকেশন লাগবে, আর হচ্ছে আপনার আইএলটিএস টোফেল যেটাই হোক, যেটা অ্যাকসেপ্ট করে যে ইউনিভার্সিটি, ওইটা লাগবে। রেফারেন্স পেপারটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আপনার যে প্রিভিয়াস সুপারভাইজার ছিল তার কাছ থেকে সে নিবে। সো আপনার প্রিভিয়াস সুপারভাইজারকে বলবেন সুন্দর করে এরকম একটা রেফারেন্স প্রপোজাল আপনাকে ম্যানেজ করে দিতে। হ্যাঁ, এরপর হচ্ছে মোস্ট অফ দ্য কেসেস এমআরএস যেটা হয় ইউনিভার্সিটি থেকে ইন্টারভিউ দিতে হয়। ইটস নট ইজি, আবার বলছি, হ্যাঁ ইন্টারভিউ দিতে হবে। এবং আপনার স্পাউস যে আছে না, উনিও হচ্ছে পারবেন। এমআরএস ক্ষেত্রে এখন স্পাউসটা অ্যালাউ রাখা হয়েছে এই জন্য, কারণ হচ্ছে আপনার নর্মাল যে মাস্টার্স কোর্স সেটাতে যদি অ্যাপ্লিকেশন পড়া হচ্ছে 90টা, এমআরএসের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন পড়তেছে হয়তো 10টা বা এর চেয়েতেও কম। দ্যাটস দ্য অনলি রিজন যে আপনার এমআরএসের ক্ষেত্রে এখন স্পাউসটা আছে, এটা একটা ফ্যাক্ট। এখন কিছু কিছু জিনিস আছে, যেমন আপনার টাইম ডিউরেশন বা কোর্স, এগুলো তো বুঝলেন, তবে এখানে অনেক ফ্লেক্সিবিলিটি আছে। হ্যাঁ, যেমন ধরেন আপনার এমআরএস কোর্সে আপনার খুব একটা ক্লাস করার বেশি দরকার নেই, আপনার কানেক্টেড থাকতে হবে সুপারভাইজারের সাথে। এখন আপনার সুপারভাইজার থাকতেছে হচ্ছে লন্ডন, আপনি থাকতেছেন হচ্ছে ধরেন ওলভারহ্যাম্পটন, অথবা আপনি থাকতেছেন হচ্ছে মিডলসব্রা, দের ইজ নো প্রবলেম। আপনি যেখানেই থাকেন না কেন, আপনার যদি সুপারভাইজারের সাথে কন্ট্যাক্ট থাকে, আপনি তার সাথে জুম মিটিং করতে পারেন, গুগল মিটে মিটিং করতে পারেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট। আপনার তার সাথে কন্ট্যাক্ট থাকতে হবে, তার কাছে গাইডলাইন্স নিতে হবে, অনুযায়ী আপনার রিসার্চে কাজ করতে হবে, তাহলে দেখাইতে হবে যে আমি রিসার্চে কাজ করতেছি, আমার এতটুকু অগ্রসর রয়েছে, এটা একটা ফ্যাক্ট। সেকেন্ডলি, সুপারভাইজারই আপনার মোস্ট অফ দ্য কেসেসে হেল্প করবে। হ্যাঁ, আপনি মানে আনারি লোক আমার মতো, আপনি আর কতটুকু কী জানেন। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি যখন অনার্স লেভেলে করতেছিলাম তখন হচ্ছে সুপারভাইজারে আপনাকে হেল্প করবে যে ভাই দেখেন এতটুকু পরিমাণে আগান, এইভাবে এইভাবে করেন, তাইলেই হবে। হ্যাঁ, এটা হচ্ছে ফ্যাক্ট। তারপর হচ্ছে আপনার এখানে একটা জিনিস ওরা রুলস দিয়ে দেয়, যদি এই রুলস কেউ তোয়াক্কাও করে না, সেটা হচ্ছে 35 আওয়ার্স আপনার পার উইক। ওরা চায় যে আপনি করেন আর কি, যে কী বলে, রিসার্চের সাথে সংযুক্ত থাকেন কোনো না কোনোভাবে। বাট এটা হয় না আসলে ভাই, আপনি যত যাই বলেন না কেন, এটা হয় না। মানে মানুষ 35 আওয়ার্স এখানে যদি থাকে, তাহলে বউ নিয়ে থাকতেছে, সে কাজ করবে কীভাবে, তাই না? অথবা স্বামী নিয়ে থাকতেছে, তারাও স্বামীর উপর ফুল প্রেশারটা তো দিতে চায় না, এদেশে সবাই কাজ করে কম বেশি। সো এখানে একটা ফ্যাক্ট আছে। এরপর হচ্ছে আপনার স্পাউস অ্যালাউ করতেছে, এটা খুব বেশি ভালো জিনিস। এবং আপনার যে রিসার্চ যে কাজগুলো করতে হবে না, মোস্ট অফ দ্য কেসে যেটা গ্রুপ ওয়ার্ক, একা একা করা লাগতে পারে যদি আপনার কপাল খুব বেশি খারাপ হয়, বাট নর্মালি ইটস এ গ্রুপ ওয়ার্ক, সো দের ইজ নো প্রবলেম উইথ দ্যাট। এইটা হচ্ছে এমআরএস কোর্সের মূল বক্তব্য যেটা ছিল। এবার আসেন নর্মাল মাস্টার্সের সাথে এটা কোনো কিছু ডিফারেন্স আছে কিনা। একটা ভালো ফ্যাসিলিটি হচ্ছে আপনার যে এমআরএস কোর্সে থাকবেন না, রিসার্চ বেসড কোর্সে, তাদের ক্ষেত্রে যেটা হয় যে আপনি যে কোনো জায়গায় একটা এক্সট্রা এজ পাচ্ছেন। যেমন ধরেন এখন আমার ক্ষেত্রে আমি কেন তাহলে সরাসরি এমআরএসে গেলাম না, আমার তো ইজি ছিল, তাই না? অনেকে মনে কোয়েশ্চেন জাগতে পারে। না যাওয়ার পিছনে আমার রিজন হচ্ছে, আমার তখন হচ্ছে স্বল্প বাজেটে ইউকের ভিসা দরকার ছিল। আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি অনলি 4000 পাউন্ড বাংলাদেশ থেকে পে করে আসছি। আমি এই দেশে আসার পর বাকিগুলো সবগুলো পেমেন্ট করা হচ্ছে। যেমন আমার এভরি মান্থ যে ইউনিভার্সিটির পেমেন্টটা, সেটা হচ্ছে 800 পাউন্ডস। সো ইউ নো ইটস নট দ্যাট মাচ ইজি, আমি জানি, কিন্তু আমার তো ওই যে জব আগে থেকে ম্যানেজ করা ছিল আলহামদুলিল্লাহ। সো সব কিছু ইজি হয়ে গেছে আমার জন্য। এখন যেটা বলছিলাম যে আপনার এটা আপনাকে একটা এজ দিবে ভালো জবের ক্ষেত্রে, ইভেন আপনি ইকুয়েতেও থাকতে পারবেন ইন ফিউচার, এবং এখানে একটা পিএইচডি করার সুযোগ আছে। আর আপনি জানেন পিএইচডি করে ফেললে আপনার যখন জ্ঞান হবে ওই লেভেলের, আপনার জন্য পেপার ওয়ার্কস করা বা ডকুমেন্টেশন কতটা ইজি, অথবা ইউএসের দিকে মুভ হয়ে যাবেন, ইজি চিজ,
তাই না? আপনি যদি এমআরইএস কোর্সে নিজেকে ইনক্লুড করতে পারেন তাহলে বাকিগুলো আপনার জন্য পানিবাদ। তারপর হচ্ছে আপনার গবেষণা লেখার যে সময়টা এগুলোর বিষয়ে বললাম, আপনার স্পাউসের বিষয়ে বললাম, পিএইচডি যাওয়ার পরটা সোজা এটাও বললাম। মানে আলটিমেটলি এরপর আপনার জন্য সব কিছু সহজ। তাহলে আমি যেটা বলবো ভাই, আপনি যদি নর্মালি বাংলাদেশ থেকে যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি এমআরইএসে একটা চান্স নেবেন। বাট একটা জিনিস মনে রাখবেন, এই ক্ষেত্রে কিন্তু টিউশন ফিস নর্মাল টিউশন ফিসের চেয়ে কিছুটা বেশি হতে পারে। আপনার আইএইচএস ফিটা একটু বেশি হবে, কারণ আপনার টাইম ডিউরেশন যদি বাড়ে, আপনি যদি 2 বছরের কোর্সে আসতে চান ওই ক্ষেত্রে আপনার টাইম ডিউরেশনটা বেড়ে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে আপনার আইএইচএস ফিটাও বেশি দিতে হবে। কারণ আইএইচএসসি আপনি পে করার সময় জানেন যে অনেকে কোশ্চেন করে, ভাই 1035 যদি আমার আইএইচএস ফি হয় তাহলে কেন আমার আরও বেশি পে করার সময় বেশি দেখাচ্ছে? বেশি দেখানোর পিছনে রিজন হচ্ছে আপনার 6 মান্থ গ্রেস পিরিয়ডে, 6 মান্থ নাকি 4 মান্থ, আমার এক্স্যাক্টলি মনে নেই, 4 মান্থ অথবা 6 মান্থ একটা গ্রেস পিরিয়ডের আপনার পেমেন্ট করে রাখতে হয়, ঠিক আছে? সো ওই পেমেন্টের জন্য হচ্ছে আপনার আইএইচএস ফিটা টোটাল বেড়ে যায়। এখন আপনি দেখতেছেন 1 বছর, আপনি ভাবতেছেন আমার কোর্স 1 বছর, বাট পে করার সময় দেখতেছেন আরও বেশি যাচ্ছে। এটার রিজনটা হচ্ছে এইটাই। আর এখন মনে হয় আইএইচএসসি আর একটু বাড়ছে, আম নট আপডেটেড এটা নিয়ে যে কতটুকু এক্স্যাক্টলি আছে। সো এই ছিল এমআরইএস কোর্সের ব্যাপারে ইন টোটাল। আপনারা যদি বাংলাদেশে কেউ বিভিন্ন রকম কনফারেন্সে যাওয়ার চেষ্টা করতে থাকেন, অথবা কেউ যদি 3rd ইয়ার বা ফাইনাল ইয়ার আছেন এই মুহূর্তে এবং অলরেডি থিসিস ওয়ার্ক পেয়ে গেছেন, ভাই চেষ্টা করেন যে কোনো একটা কনফারেন্সে চলে যাওয়ার, অথবা বাই এনি চান্স সেটা পাবলিশ করে দেওয়ার। স্প্রিঞ্জার, এলসিভিআর যেইখানে পারেন আপনি যদি পাবলিশ করে ফেলতে পারেন, ইট উইল বি রিয়েলি মাচ ইজি ফর ইউ। এখন আপনাদের চ্যাট জিপিটি আছে, এখন আপনাদের হচ্ছে সাইহাব আছে, আপনার তো কিনে ইউজ করতে হচ্ছে না, তাই না? আপনার পেপার কিনতে হচ্ছে না, আপনি স্প্রিঞ্জারে যান, একটা জিনিস লিখে একটা সার্চ করেন। ধরুন আপনি একটা থিসিস নিয়ে কাজ করতেছেন, হয়তো বা সেটা বায়োমেডিক্যাল হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আপনি যান, আপনি স্প্রিঞ্জারে যান, ওদের ওয়েবসাইটে, ওইখানে গিয়ে তারপর দেখুন কী বলে সেটাকে, গুগল স্কলারে যান, যাওয়ার পর এখানে গিয়ে সার্চ করুন। সার্চ করার পর আপনার কাছে যখন চলে আসবে, আপনি ওটা নেওয়ার পরে সাইহাবে চলে যান, দেখবেন আপনার ওটা আনলক হয়ে গেছে মোস্ট অফ দ্য কেসেস। সো এগুলো এখন তো আপনাদের জন্য ইজি, তাই না? এইগুলা কেন প্যারা নিচ্ছেন আই ডোন্ট নো। সো অবশ্যই একটা চান্স নেবেন। আর ভিডিও ক্লোজ করতেছি, আর যাবো না। সো আই থিঙ্ক আপনাদের সব ভালো লেগেছে, একটা প্রপার আইডিয়া পেয়ে গেছেন। অনেকে বলছেন ইউটিউবে প্রপার ভিডিও পাচ্ছেন না, সো আই থিঙ্ক আমি আপনাদের কিছু আইডিয়া দিতে পারছি। বাকিটা একটু নিজ দায়িত্বে গুগল টুগল করে দেখে নেন, আপনাদের স্পেসিফিক একটা ধারণা হবে। সো আলটিমেটলি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, ভাই একটা লাইক দিয়ে দিবেন, পারলে একটা টুইকা দিন, সাবস্ক্রাইবটাও। আজকে এই পর্যন্তই, বাড়াচ্ছি না। তুষার শুভ্র একটা সুন্দর পরিবেশ থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আর নেক্সট টাইম যদি অন্য কোনো টপিক এরকমভাবে আপনারা জানতে চান, ডেফিনেটলি আপনাদেরকে জানাবো, কোনো সমস্যা নেই ভাই। আমার মোটামুটি রিলেটেড সব নলেজ এখন পর্যন্ত আছে। কোনো কিছু যদি জানা না থাকে কমেন্ট করে জানাবেন, সেটা আপনাদের কাছ থেকে জেনে নিব। সো আলটিমেটলি জ্ঞান তো বাড়াইতে হবে, তাই না? সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।